তৃণমূল কংগ্রেস একেবারে সততার মানে প্রতিমূর্তি, মানে স্বর্গ থেকে স্বয়ং ভগবান ওদের পাঠিয়েছেন। তো এই মহুয়া মৈত্রর কাছে আমার প্রশ্ন, নিজের সরকারকে জিজ্ঞেস করুন, নিজের দলের তো সরকারটা চলছে, আদানিকে পূর্ব মেদিনীপুরের কোন পোর্টটা দেওয়া হচ্ছে বলে দিক। এ তো কোথায় আমেরিকাতে ব্যাংকে চাকরি করতো, আরে ব্যাংকে চাকরি করতো ইংরেজি জানিকে মাথা কিনে নিয়েছে নাকি? মাথা তো কিনে নেয়নি, ব্যাংকে চাকরি করতো, তাকে নাকি রাহুল গান্ধী পিক অ্যান্ড চুজ করেছিল, নিয়ে এসেছিল, তারপর দেখে যে এখানে এমপি হবে, এখানে চলে এসছে। মহুয়া মৈত্র প্রসঙ্গে একদম আদানি আম্বানির বিরোধিতা করার কারণেই কি এই এথিক্স কমিটির কোপে পড়তে হলো মহুয়া মৈত্রকে? কি বলছেন? আদানি আম্বানির আরও বহু লোকেই বিরোধিতা করছে, তাই তো কোপে পড়তে হয়নি। সংসদে অনেকেই তো বিরোধিতা করছে। এরা বলছে রাহুল গান্ধী নাকি আদানি বিরোধিতা করছে। একটা কথা বলি, মানে রাজনীতিতে আজকাল একটু আগে বললাম না যে ওই ক্যারিকাচার করা লোকেরও দরকার, আবার এটা ঠিক এমন কিছু লোক ঢুকে পড়েছে এই রাজনীতিতে, এরা হচ্ছে অ্যাবসলিউটলি ভণ্ড, আগাপাস্তলা ভণ্ড এবং মিথ্যাবাদী। রাহুল গান্ধীর যে মানে তার বিরুদ্ধে মামলাটা হয়েছিল এবং লোয়ার কোর্টে কনভিকশনও হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আদানি আম্বানি ব্যাপারে নয়। ও জাত তুলে কথা বলেছিল এবং ভারতীয় সংবিধান এবং আইনের জাত তুলে কথা বলাটা বেআইনি কাজ। জাত তুলে কথা বলেছিল বলেই ও কোর্ট ওর বিরুদ্ধে সাজা ঘোষণা করেছিল, আর সুপ্রিম কোর্ট ওই মামলা খারিজ করেনি। আপাতত বলেছে আপনি এমপি হিসেবে কাজ চালাতে পারেন, মামলাটা এখনও রয়েছে, মামলা খারিজ হয়নি। এই কথাগুলো মিথ্যে কথা বলে এরা। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই যে মহুয়া মৈত্র বলে বেড়াচ্ছেন যে আমি আদানির বিরুদ্ধে গেছি বলে, আমি একাধিক কতগুলো কথা বলি। আচ্ছা, সিপিএম এই যে এত আদানি আদানি করে, একটু জিজ্ঞেস করবে তো কি? আমি তোমাকে তথ্য দিয়ে দিচ্ছি। কেরালার রাজধানী ত্রিবান্দ্রম বা তিরুবনন্তপুরম আমরা যাকে বলি, বিশাল একটা নাম, সেখান থেকে ওই 58-60 কিলোমিটার দূরে ডিপ সি পোর্ট তৈরি হয়েছে। ওই পোর্টটার নাম হচ্ছে ভিজিনজাম পোর্ট। ওই পোর্টটা বানিয়েছে আদানি, এবং সেটা সিপিএম সরকার কী করে ওকে পোর্ট বানাতে দিল? যখন কংগ্রেস আমলে এই ভিজিনজাম পোর্টের কথা হচ্ছিল, সিপিএম কেরালা একেবারে মাত করে দিয়েছে প্রতিবাদ করে, সে নিজে আদানিকে ডেকে এনেছে। কেন? ভণ্ডামি নয় এটা? ভণ্ডামি নম্বর 1। ভণ্ডামি নম্বর 2, সেখানকার কেরালার খ্রিস্টিয়ান মানে মৎস্যজীবীদের একটা বড় অংশ খ্রিস্টিয়ান। সেই খ্রিস্টিয়ানরা প্রতিবাদ আন্দোলন করেছিল, তার সঙ্গে লোকাল চার্চ ছিল। আন্দোলনকে রুথলেসলি দমন করেছে এই মানে সিপিএম সরকার। ভণ্ডামি নয়? কথায় কথায় আদানিকে গালি দেয়, আদানিকে দিয়ে পোর্ট করায়, ভণ্ডামি। আরেকটা ভণ্ডামি বলি, কংগ্রেস এত আদানি আদানি করে, রাজস্থানে আদানি কটা প্রজেক্ট আছে খোঁজ নাও, আর রাজস্থান তো কংগ্রেস সরকার। আচ্ছা, এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস একেবারে সততার মানে প্রতিমূর্তি, মানে স্বর্গ থেকে স্বয়ং ভগবান ওদের পাঠিয়েছেন। তো এই মহুয়া মৈত্রর কাছে আমার প্রশ্ন, নিজের সরকারকে জিজ্ঞেস করুন, নিজের দলের তো সরকারটা চলছে, আদানিকে পূর্ব মেদিনীপুরের কোন পোর্টটা দেওয়া হচ্ছে বলে দিক। এবং যার জন্যে চুপ করে বসে আছে কেন? মমতা ব্যানার্জির মুখে কথা নেই কেন? কারণ আদানিকে তো এখানে ডেকে আনা হয়েছে। শিল্প সম্মেলনে আদানিকে ডেকে এনে একেবারে যেন রেড কার্পেট বেছানোর চেষ্টা হচ্ছিল, তারপরে তাকে ডিপসি পোর্ট দেওয়া হয়েছে কেন? বলা হোক যে আদানির বিরুদ্ধে আমার দল কেন? ভণ্ডামি নয়? ভণ্ডামি নম্বর 3। ফলে এগুলো প্রত্যেকটাই ভণ্ড। আরেকটা কথা, আদানির বিরোধিতা করার জন্যে তার সদস্যপদের নিয়ে প্রশ্ন ওঠেনি, তার সদস্যপদ যায়নি। তার সদস্যপদ যাতে যায় সেই সুপারিশ করা হয়েছে। সদস্যপদ এথিক্স কমিটি খেতে পারে না, এথিক্স কমিটি সুপারিশ করতে পারে। ওই সুপারিশটা চলে গেছে লোকসভার স্পিকারের কাছে। লোকসভার স্পিকার হি উইল এক্সামিন দ্য এন্টায়ার ম্যাটার, তিনি এক্সামিন করবেন, ওটাকে তিনি লোকসভায় ফেলবেন। তারপর লোকসভা যখন সিদ্ধান্ত নেবে তখন ওনার মেম্বারশিপ যাবে, তার আগে যাবে না। এখনও তিনি মেম্বার, তাই মেম্বারশিপ যায়নি। যদি কেউ বলে থাকে ভুল বলছে। এখন এই মানে লোকসভায় তো বহু মানুষ বহু প্রশ্ন করে, আপনি প্রশ্নের বিনিময়ে যদি কারোর কাছ থেকে উপহার নেন, ওটা ঘুষ। উনি নিজেই স্বীকার করেছেন, কিন্তু ওনার বন্ধুবান্ধব কী দিয়েছে। আপনি যখন, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইছি না, বলবো না, কেন বলতে, প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত জীবন আছে। কিন্তু এটাও তো ঠিক যে অনেক সময় ব্যক্তিগত জীবনের সঙ্গে আপনার সামাজিক জীবন কোথাও না কোথাও যুক্ত হয়ে যায়। আমি তোমাকে একটা কথা বলি, আমি আজ 35-36 বছর ধরে অধ্যাপনা করছি। আচ্ছা, ধরো মদ খেয়ে আমি যদি হাতে বোতল নিয়ে দমদম স্টেশনে একটু নাচানাচি করি, তুমি আমাকে বলবে না যে আপনি একজন অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, বয়স্ক মানুষ, আপনি এই কাজটা করলেন কেন? বলবে কি বলবে না? বলবে আমাকে, বলে আপনার থেকে আপনার ছাত্ররা কী শিখবে। ফলে আমার জীবনধারা
আমি কার সঙ্গে বসবাস করবো না করবো আমার ব্যাপার ঠিকই, কিন্তু আমার জীবনধারা যদি অপরের কাছে প্রশ্নের মুখোমুখি হয় তাহলে তো সে উত্তর দিতে হবে, কারণ আমার জীবনটা শুধু আমার জীবন নয়, এটা পাবলিক লাইফ তো, তাই না? উনি কার সঙ্গে থাকবেন না থাকবেন ওনার ব্যাপার, কিন্তু সেই ঝগড়া তো বাইরে চলে এলো। কে তার কার কুকুর চুরি করে নিয়ে পালাচ্ছে, এ তার কুকুর ধরে নিয়ে চলে আসছে, এগুলো তো মানে ইয়েতে আসছে তো, মিডিয়াতে আসছে তো। বলে এগুলো নিজের ঝগড়া নিজে রাখলে আমাদের কিচ্ছু বলাচ্ছে না, আজ অব্দি তো কেউ বলেনি, আজকে বলছে কেন? আপনারা নিজেদের সম্পর্কটাকে লুকোতে পারেননি। দ্বিতীয় কথা আপনাকে বলি, সেটা হচ্ছে প্রশ্নের বিনিময়ে কোনো কিছু নেওয়াটা অপরাধ। উনি নিয়েছেন কিনা এথিক্স কমিটি বিচার করেছে। উনি প্রথম থেকে যদি এথিক্স কমিটির সঙ্গে সহযোগিতা করতেন আজকে এই অবস্থা হতো না। প্রথম থেকে একেবারে সে তেরিয়া হয়ে আছে, যাব ছিন্ন ভিন্ন করে দেবো, অমুক করবো, আয় সিবিআই আমার জুতো গুণ, এবার কী গুনবে দেখ, কী গুনবে সিবিআই। সুতরাং এরা কিচ্ছু নয়, এখান থেকে ব্যাপারটা কোথেকে আসে জানো? এদের তো বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা নেই। এ তো কোথায় আমেরিকাতে ব্যাংকে চাকরি করতো, আরে ব্যাংকে চাকরি করতো, ইংরেজি জানিকে মাথা কিনে নিয়েছে নাকি? মাথা তো কিনে নেয়নি, ব্যাংকে চাকরি করতো, তাকে নাকি রাহুল গান্ধী পিক অ্যান্ড চুজ করেছিল, নিয়ে এসেছিল, তারপর দেখে যে এখানে এমপি হবে, এখানে চলে এসছে। এদের তো বিন্দুমাত্র লড়াই করার ক্ষমতা নেই, মাঠে ময়দানে মানুষের পাশে যাওয়ার ক্ষমতা নেই, মানুষের কষ্ট শেয়ার করার ক্ষমতা নেই, জানি না গ্রাম দেখেছে কিনা। ফলে এরা এটাই করবে, খুব স্বাভাবিক, এদের হাতে ক্ষমতা থাকলে এটাই করবে। হ্যাঁ, কাকেই বা বলবো? পশ্চিমবাংলায় যাকে ভেবেছিলাম অতি সাধারণ অবস্থা থেকে উঠে আসা একজন মানুষ, সে অন্তত কোনো দিন এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। সেই মমতা ব্যানার্জির আমলেও তো এত দুর্নীতি ঘটে গেল, কাকে বলবো? ক্ষমতা খুব বিপজ্জনক জিনিস। ক্ষমতা পাওয়াটা, লড়াই করাটা হয়তো অত কঠিন নয়, চেষ্টা করে পাওয়া যায়, কিন্তু ক্ষমতা পেয়ে তারপর থেকে একটু দূরে থাকা, ক্ষমতা গায়ে হাতে না মেখে নেওয়া, এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মহাত্মা গান্ধী এটা কথা বলেছিলেন যে সবাই যেন নিজেকে ওছি ভাবে, যে আমি মালিক নই, আমি ওছি। মালিক হচ্ছে জনগণ, তার ক্ষমতাটা আমাকে দেওয়া হয়েছে, আমি তাদের হয়ে ক্ষমতাটা প্রয়োগ করব। এই মডেল একটাই এখন ভারতবর্ষে রয়েছে, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একটু শিখুক না, ওর কাছ থেকে গিয়ে, লোকটার কাছ থেকে শিখুক কীভাবে জনগণের জন্য নিজের ঘর সংসার ছাড়তে হয়, কিভাবে জনগণের জন্যে লড়াইটা করতে হয়, কিভাবে দেশকে শীর্ষ জায়গায় নিয়ে যেতে হয় পৃথিবীতে, এবং এত ক্ষমতা পেয়েও কিভাবে সেই ক্ষমতা শেষ করে দেয় না, বরং সেই ক্ষমতা মানুষকে, তাকে অনেক বেশি নম্র করেছে, মানুষের কাছে গ্রহণযোগ্য করেছে। এখনও মোদি ইজ এ ফেনোমেনা। একটু শিখুক এরা নরেন্দ্র মোদীর কাছ থেকে। এদের কারো কাছ থেকে কিচ্ছু শিক্ষা নেই। কংগ্রেসের রাহুল গান্ধীর কাছ থেকে এগুলোই শিখবে লোকে, কেউ ভালো হবে না। আর এই পশ্চিমবাংলায় এদের কাছ থেকে শিখলে মাথা খারাপ করে ছেড়ে দেবে। যাক, মোদীকে দেখে শিখুক, চাইলে আমি একটু হেল্প করতে পারি কীভাবে মোদীকে স্টাডি করতে হবে। অত সহজ নয় রাজনীতি, ক্ষমতা অত সহজ নয়। সুতরাং এই কঠিন কাজটা করতে গেলে সাধনা করতে হয়। নরেন্দ্র মোদী সাধনা করেছিলেন, তাই তিনি আজকে সফল একজন মানুষ। এবং আমি আজকে বলে দিচ্ছি, এই দমদমেরই একজন উগ্র বামপন্থী, কট্টর বামপন্থী বলেছিল, বললো আমি হয়তো ক্যামেরায় বলতে পারবো না, আপনাকে পার্সোনালি বলছি, আজ থেকে 25-30 বছর পরে আমরা যখন ঘরে রবীন্দ্রনাথ বিবেকানন্দের ছবি রাখি, ভারতবাসী ঘরে ঘরে নরেন্দ্র মোদীর ছবি রাখবে। আমি বামপন্থী হয়ে কথা বলছি, অ্যান্ড আই থিঙ্ক হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট।